Good afternoon. Thank you, Dr. Mitra, আপনার kind introduction এর জন্য। আমি ডক্টর সপ্তর্ষি বিষ্ণু, আমার বাড়ি কলকাতা। আমি আপাতত চেন্নাই অপোলো হসপিটালে কর্মরত। আমি হেপাটোলজি বিভাগে সমস্ত লিভার এর অসুখের রোগীদের চিকিৎসা করি। আজকে ডক্টর মিত্র আলোচনা যখন করলেন আজকের টপিকের জন্য, তখন আমরা ডিসাইড করি যে হেপাটাইটিস অর্থাৎ লিভারের মধ্যে যে ইনফ্লামেশন বা যে প্রদাহ হয়, সেই হেপাটাইটিস নিয়ে একটু আমাদের আলোচনা করা প্রয়োজন। কারণ হেপাটাইটিস নিয়ে আমাদের সবার মধ্যে নানান রকম চিন্তা, দুশ্চিন্তা সবকিছু থাকে। কিছু ভয় থাকে, কিছু সঙ্গত কারণে ভয় থাকে, কিছু অমূলক ভয় থাকে। তো সেই সব নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের এই আলোচনা চক্র, হেপাটাইটিস প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট। তো আমরা জানি যকৃৎ অর্থাৎ লিভার আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এই লাল অঙ্গটি আমরা দেখছি, এটা আমাদের লিভার অর্থাৎ যকৃৎ। এটা আমাদের পেটের ডান দিকে ওপরের দিকে থাকে এবং লিভারের আশেপাশে আমাদের স্টমাক বা পাকস্থলী এবং অন্ত্র বা ইন্টেস্টাইন, এগুলো খুব কাছাকাছি আমাদের মধ্যে থাকে। এবার একটু আসা যাক খুব ছোট করে, লিভারের কাজ কি কি। আমরা সবাই জানি যে লিভার বাইল অর্থাৎ পিত্ত তৈরি করে। আমরা যেটা জানি না যে লিভার একটা ব্যাংকের মতো। ব্যাংকে যেমন আমরা টাকা রাখি, তেমনি মানব শরীরেও লিভারের মধ্যে নানান রকম নিউট্রিয়েন্ট রাখে। মানে আমরা যে খাদ্য খাই, সেই খাদ্যটা স্টোর করার জন্য। Slide is not moving. Slide is not moving. So the first slide is how try to move. Oh, now it's moving. Now it's moving. No. Now it's moving. Don't keep it in the full screen. Just keep it in the. No, I have to keep it in the full screen. No, but if you keep it in full screen, it's not moving. Slide it doesn't go. The slow connection is showing slow connection. I'll do it. Okay. তো এছাড়াও দুঃখিত, একটা যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের একটু থামতে হয়েছিল। তো লিভারে আমরা ব্যাংকের মতো নানা রকম নিউট্রিয়েন্ট, প্রোটিন, এনার্জি, কার্বোহাইড্রেট সবকিছু স্টোর থাকে। লিভার আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ প্রোটিনও তৈরি করে, যেমন তার মধ্যে একটি হলো অ্যালবুমিন, যা শরীরে নানান রকম গুরুত্বপূর্ণ কাজে আমাদের সাহায্য করে। এছাড়াও আমরা জানি যে আমাদের যখন শরীরে কোথাও কেটে যায়, যে রক্তক্ষরণ হয়, তো সেই রক্তকে বন্ধ করার জন্য যে ব্লাড ক্লটিং হয়, যে ক্লটিং এর জন্য যে প্রোটিনগুলো দরকার হয়, সেগুলো সবই লিভারে তৈরি। নিউট্রিয়েন্ট ছাড়াও আমাদের শরীরে যে ক্যালোরি বা এনার্জির যে স্টোর হাউস, যে পাওয়ার হাউস, সেটাও কিন্তু লিভার। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যেটা লিভার আমাদের শরীরে করে, সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া থেকে আমাদেরকে প্রোটেক্ট করে এবং শরীরে বাইরে থেকে যে অনেক রকম টক্সিক যে সাবস্টেন্স ঢুকছে এনভায়রনমেন্ট থেকে, তো সেগুলোকেও ডিটক্সিফাই করে সেগুলোকে হার্মলেস করে দেয় আমাদের লিভার। এবার আমরা সবাই জন্ডিস টার্মটার সাথে আমরা সবাই পরিচিত। তো জন্ডিস বিভিন্ন রকমের হয়। প্রথমত প্রি হেপাটিক, অর্থাৎ লিভারের আগে যখন বিভিন্ন লোহিত রক্তকণিকা অর্থাৎ রেড ব্লাড সেল, এগুলো যখন বেশি পরিমাণে ভেঙে যায়, তখনও জন্ডিস হতে পারে। অথবা লিভারের ভেতরে নানান কারণে যখন কোনো ড্যামেজ হয় লিভারে, তখনও জন্ডিস হতে পারে। অথবা লিভারের পরে, মানে যে পিত্তনালী বা পিত্তথলি, সেখানে যদি কোনো সমস্যা হয়, তাহলেও জন্ডিস দেখা দিতে পারে। আজকে আমাদের আলোচনায় আমরা আলোচনা করব শুধুমাত্র হেপাটিক কজ অফ জন্ডিস নিয়ে, যে লিভারের ভেতরের সমস্যার জন্য যা যা জন্ডিস হয় সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। এই ছবিটি আমার নিজে হাতে আঁকা একটা বাচ্চাদের মতো একটা কার্টুন বলতে পারেন। তো লিভারের ভেতরে আমরা দেখতে পাই যে এই
যেগুলো দেখছি এগুলো লিভারের কোষ, মানে লিভারের সেল, লিভারের হেপাটোসাইট। আর এইটা হচ্ছে আমাদের পিত্তনালী, যেখান দিয়ে পিত্তটা তৈরি হয়ে বেরিয়ে আসছে। এবার কি হয়, বিভিন্ন কারণে লিভারের ওপর যদি আক্রমণ হয় শরীরের ভেতরে, সেটাকে আমরা বলি হেপাটাইটিস, অর্থাৎ লিভারের ভেতরে প্রদাহ বা লিভারের ভেতরে প্রজ্বলন। তো এটা কেন হয়? এটা বিভিন্ন কারণে হতে পারে। লিভারের কোষগুলোর উপর অ্যাটাক, এটা ভাইরাসের কারণে হতে পারে, হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস বা হেপাটাইটিস বি ভাইরাস। এই সবের জন্যই লিভারের কোষগুলোর উপর আক্রমণ হতে পারে, এই কোষগুলি ধ্বংস হয়ে যায় এবং তার ফলে আমাদের শরীরে জন্ডিস দেখা দেয়। এই ভাইরাস ছাড়াও আরো বিভিন্ন কারণ, যেমন কিছু কিছু ওষুধ বা ড্রাগস বা অ্যালকোহল বা যারা অত্যন্ত বেশি মদ্যপান করেন তাদের ক্ষেত্রেও এই লিভারের কোষগুলো ড্যামেজ হয়ে গিয়ে জন্ডিস হতে পারে। এছাড়াও আরো কিছু কিছু অটোইমিউন অসুখ আছে, কিছু কিছু আলাদা মেটাবলিক অসুখ আছে, উইলসন্স ডিজিজ ইত্যাদি প্রভৃতি, যার জন্য লিভার সেল কোষগুলিতে ড্যামেজ হয়ে জন্ডিস তৈরি হতে পারে। জন্ডিসের সিমটম কি কি? জন্ডিস বলতে আমরা বুঝি চোখের সাদা অংশ, ত্বক বা পেচ্ছাপে যদি হলুদ হয়ে যায় তাহলে তাকে আমরা জন্ডিস হওয়া বলি। শুধু জন্ডিস তাই নয়, এছাড়াও জন্ডিসের সাথে সাথে আর কি কি সিমটম হতে পারে, সেগুলি হচ্ছে জ্বর, বমি বমি ভাব, খিদের অভাব, খেতে পারছেন না, খাবার ইচ্ছা নেই, রুচি চলে গেছে, গা হাত পায়ে চুলকানি, ওজন কমে যাওয়া, পেট ফুলে যাওয়া বা পেটে ব্যথা, এই সবকটাই জন্ডিসের সহকারী বা অ্যাসোসিয়েটেড সিমটমস হতে পারে। জন্ডিস নিয়ে যখন আমরা আজকে ডিসকাশন করব ভাবলাম, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে রিয়েল লাইফে, মানে নর্মাল দিনে আমরা চেম্বারে বা হসপিটালে যেরকম সমস্যার সম্মুখীন হই, বা আপনি বাড়িতে যেরকম সমস্যা বা আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে যা যা সমস্যায় সম্মুখীন হন, সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ধরে নিন আপনার এক বন্ধু, তিনি অফিসে চাকরি করেন, তিনি কলকাতা থেকে আসানসোল গেছেন কোনো অফিসের কাজে, গাড়ি করে গেছেন, গাড়ি করে ফিরছেন, আসবার সময় তিনি রাস্তার পাশে একটা ধাবা বা ঠেলা নিয়ে কেউ হয়তো কিছু বিক্রি করছে, সেখানে খেতে এলেন। কি খেলেন না, লেবুর শরবত খেলেন, গরমের দিন লেবুর শরবত খেলেন সব বন্ধুরা মিলে, তারপর আবার বাড়ি ফিরে এলেন। 2 সপ্তাহ বাদে দেখা গেল তার একটু গা বমি বমি ভাব, খিদে নেই, খাবারে অনীহা, সারাদিন খুব উইক লাগছে, ক্লান্ত লাগছে, ভাল লাগছে না, গা ম্যাজ ম্যাজ করছে, এরকম সিমটমস। তো তিনি নিজে কিছু বুঝতে পারছেন না, তার ওয়াইফ বললেন, আরে তোমার চোখগুলো তো খুব হলুদ হলুদ লাগছে। উনি তখন বাথরুমে গিয়ে ইউরিন পাস করার সময় নোটিস করলেন, তিনিও দেখলেন যে ইউরিনের রংটা হলুদ হলুদ লাগছে। তো তিনি তার অফিসে বা লোকালয়ে তার ডাক্তারবাবুর কাছে যান এবং ডাক্তারবাবু সমস্ত দেখে টেখে তিনি এলএফটি করান এবং আরো কিছু কিছু ব্লাড টেস্ট, লিভার ফাংশন টেস্ট, আরো কিছু ব্লাড টেস্ট করে কিছু ওষুধ দিয়ে বলেন যে আপনি বাড়ি গিয়ে 2 সপ্তাহ রেস্ট নিন। তো এই যে ঘটনাটা আমরা আলোচনা করলাম, তা এটার প্রধান কারণ হচ্ছে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, অর্থাৎ হঠাৎ করে কোনো ভাইরাসের জন্য তার লিভারে এই প্রজ্বলন বা প্রদাহ হয়েছে, যাকে আমরা হেপাটাইটিস বলি, এবং সেই হেপাটাইটিসের জন্যই তার এই জন্ডিসের আবির্ভাব হয়েছে। এগুলো কেন হয়? এগুলি প্রধানত 2টি ভাইরাসের কারণে হয়। প্রথমটি হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, দ্বিতীয়টি হেপাটাইটিস ই ভাইরাস। এই করোনার যুগে আমরা মোটামুটি সবাই ভাইরাসের বিভিন্ন ছবি দেখেছি, খবরের কাগজে, নিউজ চ্যানেলে, সব জায়গাতেই দেখেছি হেপাটাইটিস এ ভাইরাসকে এরকম দেখতে, তার উপরে নানান রকম স্পাইক প্রোটিনস থাকে। হেপাটাইটিস বি ভাইরাসও অনেকটা এরকম দেখতে। তো এগুলি ছড়ায় প্রধানত কন্টামিনেটেড ওয়াটার থেকে, মানে আমাদের যে জলের সাপ্লাই হয়, তো সেই জলের সাপ্লাইয়ের সাথে কোনোভাবে যদি মানুষের ফিসিস অর্থাৎ পায়খানার কোনো টুকরো যদি মিশে যায়, ধরুন অনেক সময় শহরে বা গ্রামে কোথাও আমরা দেখি যে কোনো সিভারেজ পাইপ ভেঙে গেছে, তো সেই পাইপ ভেঙে সেই জলটা কোনোভাবে খাবার জলের সাথে যদি মিশে যায়, তাহলে এই হেপাটাইটিস এ আর ই ভাইরাসটা ছড়াতে পারে। এবং সেই কন্টামিনেটেড জল থেকে, সেই নোংরা জল থেকে, সেই দূষণযুক্ত জল যদি আপনি কোনোভাবে খেয়ে নিতে পারেন, যেমন ধরুন রাস্তাঘাটে কোথাও নিম্বু পানি খেলেন,
বা কোথাও লস্যি খেলেন যেখানে জলটা পরিষ্কার নয়, বা কোথাও ফুচকা খেলেন, তো সেখানে সেই কন্টামিনেটেড জল থেকে কিন্তু আপনার হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ই হতে পারে। জন্ডিস বা ভাইরাল হেপাটাইটিস নিয়ে আমাদের মধ্যে নানান রকম ভয়, ভীতি এবং যাকে বলে রূপকথার প্রচলন আছে। তার প্রধান হলো যে জন্ডিস হলে বা হেপাটাইটিস হলে একদম সিদ্ধ খাবার খেতে হবে। এটা অত্যন্ত ভুল ধারণা, কারণ সিদ্ধ খাবার, তেল ছাড়া খাবার, মশলা ছাড়া খাবার, হলুদ ছাড়া খাবার, এইগুলোর জন্ডিসের ট্রিটমেন্টে বা ভাইরাল হেপাটাইটিসের ট্রিটমেন্টে কোনো রোল নেই। নর্মালি কি হয় যে আমরা ভাবি যে যদি খাবারে হলুদ থাকে তাহলে সেটা আমার চোখটাকে আরো হলুদ করে দেবে। না, এটা ভুল। খাবারের মধ্যে যে হলুদ, খাবারের মধ্যে যে তেল, খাবারের মধ্যে যে নুন, খাবারের মধ্যে যে মশলা, সেটা আপনার লিভারকে কোনো ক্ষতি করছে না এই জন্ডিস হওয়ার সময়। তাহলে আমাদের নর্মাল খাবার খেতে হবে। এছাড়া আরেকটা জিনিস আমরা ভাবি যে অ্যাবসলিউট বেড রেস্ট, নড়াচড়া করা যাবে না, বিছানায় একদম টান টান শুয়ে থাকতে হবে, নড়লেই লিভারে ঝাঁকুনি লাগবে, লিভারে ক্ষতি হয়ে যাবে। এটাও একটি ভুল ধারণা। আমরা ভাবি যে নানা রকম লিভার টনিক, কোনো হার্বাল রেমেডিস, গ্লুকন ডি, এইসবগুলো খেলে বোধহয় আমাদের লিভার ভালো থাকবে, এগুলোও আমরা ভাবি। আমরা ভাবি যে একবার জন্ডিস হয়েছে তার মানে তো ফোটানো জল খেতে হবে, আজীবন ফোটানো জল খেতে হবে। Doctor, your slide is not moving. First slide it is. Yes, if you keep in F5, full skip, it will not move, that's why. Now it is on. Now move. Now moved. Yes. If you keep in the full scale, sometimes it is. এখন দেখা যাচ্ছে? Yes, it is. তো আমরা ভাবি যে সারা জীবন আমাদেরকে ফুটানো জল খেতে হবে, যেখানেই যাই না কেন আমাদেরকে ফুটানো জল খেতে হবে। এটাও আমরা ভাবি যে লিভারটা সারা জীবনের জন্য দুর্বল হয়ে গেল। আমরা এটা ভাবি যে ওমা, বিলিরুবিন হয়ে গেছে 12, বিলিরুবিন হয়ে গেছে 14, তাহলে তো বোধহয় সর্বনাশ হয়ে গেল। আমরা এই ভয় পেয়ে নানান রকম ফেথ থেরাপির জন্য ছুটি। কেউ হয়তো বলেছে ওখানে ছ্যাঁকা দিয়ে বা পোড়া দিয়ে, ছ্যাঁকা পোড়া চিকিৎসা হয়, ওখানে গিয়ে জন্ডিসটা ঝাড়িয়ে আসি, বা কোথাও কোথাও মন্ত্রপুত মাছ খাওয়ানো হয় জন্ডিস ঝাড়ানোর জন্য। তো এই জিনিসগুলো থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে। তাহলে এতক্ষণ তো বললাম যে কি কি করব না। তাহলে কি কি করব আমরা জন্ডিস হলে বা ভাইরাল হেপাটাইটিস হলে? প্রথমত, আপনার লোকালিটিতে আপনার কাছে যিনি ডাক্তারবাবু আছেন তার কাছে যান, তার চিকিৎসায় থাকুন, তার তত্ত্বাবধানে থাকুন, এবং টেনশন করবেন না। মনে রাখবেন যে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস 99% ক্ষেত্রে নিজে থেকেই সেরে যায়। এর জন্য আলাদা করে কোনো হাতিঘোড়ার চিকিৎসা লাগে না, কোনো বড় বড় ওষুধ লাগে না, এবং কোনো অসুবিধা হয় না। তা সারতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে, কিন্তু প্রাকৃতিক নিয়মে সেটা সেরে যায়। বাড়িতে সাধারণ রেস্টফুল লাইফ নিন। বাড়ির ছোটখাটো কাজকর্ম, যেমন ধরুন জামা কাপড় বারান্দায় শুকোতে দিতে গেলেন, বা হয়তো একটু জামা ইস্ত্রি করলেন, বা খাবারটা এই ঘর থেকে ও ঘরে নিয়ে গেলেন, এই সমস্ত কাজ আপনি করতে পারেন। খুব বেশি এক্সারশন করবেন না, অফকোর্স, যে মাঠে ঘাটে বেরিয়ে খুব দৌড়াদৌড়ি, খেলাধুলা এসবগুলো থেকে বিরত থাকবেন, কিন্তু বাড়িতে নর্মাল কাজকর্ম সবকিছু আপনি করতে পারবেন। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেলফ মেডিকেট করবেন না, অর্থাৎ নিজে নিজে কোনো ওষুধ নিয়ে বা দোকানে গিয়ে আমার জন্ডিস হয়েছে এই ওষুধটা দিন তো, এইরকম করবেন না। আপনার ডাক্তারবাবু আপনাকে যা যা ওষুধ দিয়েছে সিমটমের জন্য, ঠিক সেই ওষুধগুলোই খাবেন, তার বেশি কোনো ওষুধ খাবেন না। কোনো লিভার টনিক, কোনো হার্বাল কোনো মেডিসিন, কোনো গ্লুকন ডি, এসব এক্সেস খেতে একেবারেই যাবেন না। বারবার রিপোর্ট করে, এলএফটি লিভার ফাংশন টেস্টের রিপোর্ট করে বিলিরুবিন বা লিভার এনজাইম বারবার মাপতে থাকবেন না। 3 দিন আগে বিলিরুবিন এত ছিল, 3 দিন আগে এনজাইম এত ছিল, এগুলি করবেন না। আপনার বিলিরুবিন, আপনার লিভার এনজাইম প্রাকৃতিক নিয়মেই ধীরে ধীরে আস্তে আস্তে কমে যাবে। বারবার টেস্ট করে অযথা টেনশন করবেন না বা অর্থ অপচয় করবেন না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, মনে রাখবেন যে হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ই হলে আপনার লিভার পার্মানেন্টলি কোনো ড্যামেজ বা পার্মানেন্টলি দুর্বল হয়ে যায় না। আরেকটি সিচুয়েশনে আসি। এতক্ষণ আমরা আলোচনা করলাম
অ্যাকিউট হেপাটাইটিস নিয়ে, যে হেপাটাইটিসটা হঠাৎ করে এসছে আমাদের শরীরে, যে হেপাটাইটিস হঠাৎ করে জন্ডিস করেছে। এবার অন্য একটা সিচুয়েশনে আসি, যে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি, এই দুটি কথা আমরা সবাই শুনেছি। তো হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি তে এগুলোকে আমরা বলি ক্রনিক হেপাটাইটিস, মানে এগুলো মানুষের শরীরে বহুদিন ধরে রয়েছে। কখনো কোনো কারণে, আইদার অসুখের কারণে হোক বা জন্ডিসের কারণে হোক বা অন্য কোনো কারণে জাস্ট ব্লাড টেস্ট করা হোক, তখন হেপাটাইটিস বি বা সি ধরা পড়ে। যেমন ধরুন আপনারা শুনেছেন হয়তো কোনো ভদ্রলোক, তিনি চাকরি সূত্রে কোনো বিদেশে যেতে চাইছেন, হয়তো মিডল ইস্ট বা গালফে যেতে চাইছেন। তো এইসব চাকরির ক্ষেত্রে চাকরিতে জয়েন করার আগে ব্লাড টেস্ট করা হয়, হেপাটাইটিস বি সি ইত্যাদি টেস্ট করা হয়। তখন তার হেপাটাইটিস বি ধরা পড়লো এবং সেই জন্য হয়তো তাকে চাকরিতে জয়েন করতে দেওয়া হলো না নানান কারণে। তো তিনি ভীষণ ঘাবড়ে যান স্বাভাবিকভাবেই, যে আমার কি তাহলে লিভার একদম খারাপ হয়ে গেল, আমার কি লাইফটা শেষ হয়ে গেল, আমার তো হেপাটাইটিস বি ধরা পড়েছে। এরকম নানান চিন্তা, দুশ্চিন্তা, অবসাদ নিয়ে মানুষ আমাদের কাছে আসেন। তো হেপাটাইটিস বি কি জিনিস? হেপাটাইটিস বি হচ্ছে একটি ভাইরাস, যেটা অণুবীক্ষণ যন্ত্র মাইক্রোস্কোপের তলায় এরকম দেখা যায়, ছোট্ট ছোট্ট পার্টিকেলস, হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি ছড়ানোর প্রধান যা যা মেথডগুলো হলো, প্রথমত মায়ের পেট থেকে পেটের ভেতর বাচ্চা। আমাদের ভারতবর্ষে এটাই সব থেকে কমন মোড অফ ট্রান্সমিশন, যে মায়ের শরীরে মায়ের পেটের বাচ্চার মধ্যে হেপাটাইটিস বি সংক্রমিত হয়ে যায়। দ্বিতীয়ত, বিবাহিত পুরুষ ও মহিলার শারীরিক মিলনের জন্য হেপাটাইটিস বি ছড়াতে পারে। যদি তাদের মধ্যে একজন যদি আগে থেকে হেপাটাইটিস আক্রান্ত থাকেন, তো তিনি তার পার্টনারের মধ্যে হেপাটাইটিস বির সংক্রমণ ঘটাতে পারেন। এছাড়া যারা শরীরে ড্রাগস নেন ইনজেকশনের মাধ্যমে, তারা অনেক সময় তারা নিডলগুলো চেঞ্জ করেন না। তো সেই একজনের শরীর থেকে হেপাটাইটিস বি তখন সেই কমন নিডল দিয়ে দ্বিতীয় ব্যক্তি বা তৃতীয় চতুর্থ অনেকের শরীরে ছড়িয়ে যেতে পারে। এছাড়া ধরুন আপনি হেপাটাইটিস বি আক্রান্ত রোগী যে দাড়ি কাটার রেজার ব্যবহার করেছেন, এটা আমরা কমনলি দেখি যে পাড়ার সেলুনে বা যেখানে একটাই রেজার, সেফটি রেজার নয়, যেগুলো পুরনো ধাঁচের রেজার, পুরনো দিনের রেজার, সেই রেজার ধরুন আপনার আগে একজন হেপাটাইটিস বি আক্রান্ত মানুষ সেই রেজারটাই ব্যবহার করে গেছেন। তারপর আপনি গিয়ে সেলুনের চেয়ারে বসলেন এবং আপনাকেও সেই রেজার দিয়ে, সেই খুর দিয়ে আপনার দাড়ি বা চুল কাটা হলো। সেক্ষেত্রে কিন্তু একটা হেপাটাইটিস বি ছড়িয়ে যাওয়ার চান্স থাকে। এছাড়াও বাড়িতে গ্লুকোমিটার ইত্যাদি নানান রকম মেডিকেল যন্ত্রাদি যেখানে ছুঁচের ব্যবহার হয়, তো সেই ছুঁচগুলো যদি ঠিক সময় ফেলা না হয়, সেই ছুঁচ যদি শেয়ার করা হয়, কোনো ইনফেক্টেড মানুষের ছুঁচ যদি ব্যবহার করা হয়, তাহলে আপনারও সেই হেপাটাইটিস বি ইনফেকশন হতে পারে। আগেকার দিনে খুব বেশি ইনফেকশন হতো যদি ব্লাড ব্যাংকে ব্লাড ডোনেশনের মাধ্যমে, যদি সেই ব্লাডের মধ্যে যদি হেপাটাইটিস বি থাকে। কিন্তু আজকাল এর পরিমাণ অত্যন্ত কমে গেছে, কারণ আমরা খুব স্ট্রিক্টলি হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি চেকিং করি, তাই ব্লাডের মাধ্যমে হেপাটাইটিস বি ছড়ানোর পরিমাণ ভীষণই কমে গেছে। তো হেপাটাইটিস বি তো এই পদ্ধতিতে ছড়ায়। কি কি দিয়ে হেপাটাইটিস বি ছড়ায় না, সেগুলি হলো, আপনার বাড়িতে কোনো হেপাটাইটিস বি রোগী রয়েছেন, তার সাথে আপনি বসে কথা বললেন, তার সাথে এক টেবিলে বসে খেলেন, তার গ্লাস থেকে জল খেলেন, তার সাথে হ্যান্ডশেক করলেন, তার সাবান ব্যবহার করলেন। তো এইসব ক্ষেত্রে হেপাটাইটিস বি ছড়ায় না। সুতরাং যেটা আমরা বারবার বলি, হেপাটাইটিস বি রোগীকে এক ঘরে করবেন না। হেপাটাইটিস বি রোগী অচ্যুত নন, তিনি আমার আপনার বাড়ির লোক, এবং তিনি যদি আমার সাথে এক ঘরে থাকেন, এক ট্রেনে যাচ্ছেন, এক বাসে উঠছেন, এক জামা পরছেন, তাতে কিন্তু হেপাটাইটিস বি ছড়ায় না। তো হেপাটাইটিস বি যদি কারোর হয়, তাহলে কি কি করণীয়? প্রথম কথা, যে হেপাটাইটিস বি হয়েছে মানে জীবন শেষ, এটা নয়। হেপাটাইটিস বি পজিটিভ মানেই জন্ডিস বা লিভার ড্যামেজ হয়ে গেছে পার্মানেন্টলি, এটা নয়। সমস্ত আশা ত্যাগ করার কোনো মানে হয় না। আপনার ডাক্তারের কাছে গেলে তিনি আপনাকে কিছু ব্লাড টেস্ট, লিভার ফাংশন টেস্ট, হেপাটাইটিস বি ভাইরাসের সংখ্যা, এই জিনিসগুলো আপনাকে করতে দেবেন। এছাড়া জেনে রাখবেন, আজকাল অত্যন্ত ভালো ভালো হেপাটাইটিসের ওষুধ বেরিয়ে গেছে, যেগুলো অনেকদিন ধরে খেতে হয়, রোজ খেতে হয় হেপাটাইটিস বি এর ওষুধ, কিন্তু সেগুলো আপনার হেপাটাইটিস বি অসুখকে একদম কন্ট্রোলে রাখতে সক্ষম। কিন্তু আপনাকে রেগুলার আপনার ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে, বারবার টেস্ট করতে হবে, এবং ওষুধ খাওয়া ছাড়লে চলবে না। এবং আপনার বাড়ির সমস্ত মানুষকেও
চেক আপ করাতে হবে যে তাদের হেপাটাইটিস বি আছে কিনা। হেপাটাইটিস বি যদি না থাকে তাহলে তাদেরকে হেপাটাইটিস বির ভ্যাকসিন প্রদান করতে হবে। তো হেপাটাইটিস বির ভ্যাকসিন কি? তো বাচ্চাদের জন্য আমাদের ভারতবর্ষে আজকাল বাচ্চাদের যে ভ্যাকসিনেশন যে প্রোগ্রামটা হয়, ছোটবেলায় যে বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া হয় শিশুদেরকে, তো সরকার থেকে সেই ভ্যাকসিনগুলি মধ্যেই কিন্তু হেপাটাইটিস বির ভ্যাকসিন 3টে ডোজ দিয়ে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা এখানে দাঁড়িয়ে ভ্যাকসিন পাচ্ছে। এছাড়াও বড় মানুষদের জন্য, আমাদের জন্য কিন্তু হেপাটাইটিস বির ভ্যাকসিন পাওয়া যায়। 3টে ডোজের ভ্যাকসিন নিতে হয়, এক একটি 1 ml করে। আজকে যদি একটা ভ্যাকসিন নেন, প্রথম ডোজ আজকে, 1 মাস বাদে আরেকটি ডোজ, আর আজ থেকে 6 মাস বাদে আরেকটি ডোজ হেপাটাইটিস বি ভ্যাকসিন যদি আপনি নেন, তাহলে আপনারা প্রত্যেকে আমরা হেপাটাইটিস বি থেকে সুরক্ষিত থাকতে পারবো। এবার আসা যাক হেপাটাইটিস সি নিয়ে। হেপাটাইটিস সিও আরেকটি ভাইরাস হেপাটাইটিস বি এর মতো। এটিও ছড়ায় হচ্ছে যারা মাদক ব্যবহার করেন ইনজেকশনের মাধ্যমে, তাদের সিরিঞ্জ থেকে। তাদের এক সিরিঞ্জ যদি একের বেশি মানুষ ব্যবহার করেন, তাহলে ইনফেক্টেড মানুষের শরীর থেকে যারা ইনফেক্টেড নন তাদের শরীরের মধ্যেও হেপাটাইটিস ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। এছাড়া আগেকার দিনে আমরা দেখেছি শহরে গ্রামে গঞ্জে একটা কাঁচের সিরিঞ্জ, ইনজেকশন সিরিঞ্জ ব্যবহার করা হতো, যেটা গরম জলে চুবিয়ে সেটাকে স্টেরিলাইজ করে আবার পরের জনকে দেওয়া হতো। সেগুলো ডিসপোজেবল সিরিঞ্জ ছিল না, সেই একটা কাঁচের সিরিঞ্জ বারবার বহু মানুষের মধ্যে ব্যবহার হতো। তো সেই সিরিঞ্জের মাধ্যমে প্রচুর মানুষের মধ্যে হেপাটাইটিস সি ছড়িয়েছে। আজকাল আমরা শুধুমাত্র ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করি বলে এই পদ্ধতিটি দেয়া হেপাটাইটিস সি খুব একটা ছড়ায় না। ব্লাড ব্যাংকেও তাই। আজকাল ব্লাড ব্যাংকে যেহেতু প্রত্যেকটা ব্লাডের ব্যাগকে খুব নিখুঁতভাবে টেস্ট করা হয়, সেই জন্য হেপাটাইটিস সি ব্লাডের মাধ্যমে আর ছড়ায় না বললেই চলে। এছাড়া যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কের মাধ্যমেও হেপাটাইটিস সি ছড়াতে পারে। হেপাটাইটিস সি হলেও হেপাটাইটিস বি এরই মতন কিছু ব্লাড টেস্ট করণীয়, কিছু যেমন লিভার ফাংশন টেস্ট, যেমন হেপাটাইটিস সির ভাইরাসের সংখ্যা, এইগুলো জানার প্রয়োজন। মনে রাখবেন, হেপাটাইটিস সি পজিটিভ মানেই কিন্তু জন্ডিস নয়। হেপাটাইটিস সি হলে অধিকাংশ মানুষের কোনো জন্ডিস হয় না, শুধুমাত্র সেটা কিছু লিভারের টেস্টে ধরা পড়ে। এবং হেপাটাইটিস সি মানে যে জীবন সব শেষ হয়ে গেল, সব আশা ছেড়ে দিলাম, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ আজকাল লাস্ট 5-7 বছরে হেপাটাইটিস সির খুব ভালো ভালো ওষুধ এসে গেছে আমাদের দেশেও, সারা পৃথিবীতে এবং আমাদের দেশেও। এবং সেই ওষুধ যেগুলো ট্যাবলেটের আকারে রয়েছে, যেগুলো দিনে একবার করে খেতে হয়, খুব সহজে পাওয়া যায়, সেই ট্যাবলেট খেয়েও 3 থেকে 6 মাস, এটা ভ্যারি করে, আমরা ডোজ দিই। তো সেই 3 থেকে 6 মাস ওষুধ খেলে হেপাটাইটিস সি থেকে সম্পূর্ণ নিরাময় সম্ভব। সুতরাং হেপাটাইটিস সি আজকের দিনে দাঁড়িয়ে কোনো মারণ ব্যাধি নয়, এটা একটা ট্রিটেবল অসুখ এবং চিকিৎসা করে বহু মানুষ ভালো আছেন, হেপাটাইটিস থেকে তারা নির্মূল করতে পেরেছেন। কয়েকটি কথা জানিয়ে রাখতে চাই। যদি বাড়িতে কারোর জন্ডিস হয়ে থাকে, এমনিতে জন্ডিস নিয়ে টেনশন করার কিছু নেই, কিন্তু তার সাথে যদি কারোর পেট ফোলা, পা ফোলা, রক্ত বমি, কালো পায়খানা, চামড়ায় কালো কালো ছোপ দাগ, এরকম দাগ, কেউ যদি অত্যন্ত দুর্বল, উঠতেই পারছেন না, হাঁটতে পারছেন না, সারাদিন শয্যাশায়ী, পেচ্ছাপের পরিমাণ কমে আসছে, জ্বর পারসিস্ট করছে, শ্বাসকষ্ট, ওজন কমে গেছে, ভীষণ পেটে ব্যথা, এই রকমগুলো জিনিসগুলো হয়, তাহলে সেগুলো কিন্তু আমরা একটু চিন্তার বিষয় বলে ধরি, সেগুলো আমরা ওয়ার্নিং সাইন বলি। এবং সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে বাড়িতে বিন্দুমাত্র সময় নষ্ট না করে আপনার নিয়ারেস্ট হসপিটালে বা ডাক্তারের চেম্বারে নিয়ে যাবেন। এছাড়াও আমাদের যেটা মনে রাখতে হবে যে আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে এমন মানুষ আছেন যারা একটু রিস্ক পপুলেশন, যাদের জন্ডিস হলে একটু চিন্তার বিষয় থাকে। তারা হলেন বাড়ির বয়োজ্যেষ্ঠরা, বাড়িতে যদি প্রেগনেন্ট মহিলারা থাকেন, যাদের ডায়াবেটিস আছে, যাদের আগে থেকেই লিভারের কোনো সমস্যা আছে, যারা বেশি অ্যালকোহল কনজিউম করেন, রেগুলার বেশি পরিমাণে ড্রিঙ্ক করেন, যাদের হার্টের সমস্যা আছে, যাদের আগে থেকেই হেপাটাইটিস বি বা সি অসুখ রয়েছে, তো তাদের জন্য আমরা রিস্কটা একটু বেশি ধরি। এবং তাদের যদি জন্ডিস হয়, তাহলে সেক্ষেত্রে বাড়িতে সময় নষ্ট না করে নিয়ারেস্ট হসপিটালে অবশ্যই তাড়াতাড়ি নিয়ে যাবেন।
আশা করি হেপাটাইটিস নিয়ে এই আলোচনায় আপনাদের নানা ভয় ও আশঙ্কা আমি দূর করতে পেরেছি। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি চেষ্টা করব তার উত্তর দিতে। ধন্যবাদ। Thank you so much, Dr. Vishnu. Very nice presentation for everyone. And a few questions also, কিছু question এসছে, so we can ask